নমস্কার বন্ধুরা। আজকের গল্প আফসোস। সকালবেলায় দেবন্তী সুরেশের জন্য চা নিয়ে ঘরে এলো, কিন্তু তাকে বিছানায় না পেয়ে নিজের মনে বিড়বিড় করে বলল, শুধু কাজ আর কাজ, নিজের স্বাস্থ্যের কোনো চিন্তা নেই, সংসারেরও কোনো চিন্তা নেই। সকাল হয়েছে কি অফিসের কাজ নিয়ে স্টাডি রুমে গিয়ে বসে আছে। গজগজ করতে করতে দেবন্তী চায়ের কাপ হাতে স্টাডি রুমের সামনে এলো, কিন্তু সেখানে এসে দেখল দরজা ভেতর থেকে বন্ধ। তার মন হঠাৎ কু ডাকল, সুরেশ তো কোনোদিন দরজা বন্ধ করে রাখে না, আজ হঠাৎ দরজা বন্ধ করে রেখেছে কেন? বুক ধরফর করতে লাগলো। দরজায় টোকা দিল, কিন্তু দরজা খুলল না, কোনো সাড়া শব্দও পাওয়া গেল না। এবার ভয়ে দেবন্তী জোরে জোরে দরজায় ধাক্কা দিতে দিতে সুরেশকে ডাকতে লাগলো। মায়ের চিৎকার শুনে তাদের মেয়ে প্রাচীও সেখানে ছুটে এলো। কি হয়েছে মা, এভাবে দরজায় ধাক্কা দিচ্ছ কেন? প্রাচী উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করল। দেবন্তী কান্না জড়ানো গলায় বলল, দেখ তো মা, কতক্ষণ ধরে দরজায় ধাক্কা দিচ্ছি, কিন্তু তোর বাবা দরজা খুলছে না, কোনো সাড়াও দিচ্ছে না। মায়ের কথা শুনে প্রাচীরও ভয় পেয়ে গেল। সেও জোরে জোরে বাবাকে ডাকতে ডাকতে দরজায় ধাক্কা দিতে লাগলো, কিন্তু তাতেও কোনো সাড়া মিলল না। অবশেষে প্রাচী দৌড়ে পাশের বাড়ির দেবাশিস কাকুর কাছে গেল আর পুরো ঘটনাটা জানালো। প্রাচীর উদ্বেগ ও অসহায় অবস্থা দেখে তিনি সঙ্গে সঙ্গে তাদের বাড়িতে চলে এলেন। অনেক চেষ্টার পর দরজাটি খুলে গেল। তারা সবাই আতঙ্কিত অবস্থায় ঘরের ভেতরে ঢুকে দেখল সুরেশ টেবিলের ওপরে মাথা রেখে বসে আছে। তার চোখ বন্ধ এবং মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। এই অবস্থা দেখে প্রাচী চিৎকার করে বলল, বাবা, বাবা বলে বাবাকে জোরে জোরে ঝাঁকাতে লাগলো। ঠিক তখনই দেবন্তীর নজর পড়ল টেবিলের উপরে রাখা জলের গ্লাস এবং ঘুমের ওষুধের খালি পাতার দিকে। পাশে রাখা কয়েকটি কাগজের পাতা। কাপা হাতে দেবন্তী কাগজগুলো তুলে নিল। প্রথম চিঠিটা ছিল পুলিশের উদ্দেশ্যে। আমি আত্মহত্যা করছি, অকারণে কাউকে যেন কোনো ঝামেলায় ফেলা না হয়। দ্বিতীয় চিঠিটি ছিল মেয়ে প্রাচীর নামে। এই হতভাগা বাবাকে যদি পারিস ক্ষমা করে দিস মা। তৃতীয় চিঠিটি ছিল স্ত্রী দেবন্তীর উদ্দেশ্যে। সেখানে লেখা ছিল, জীবনকে সুখ স্বাচ্ছন্দ্যে ভরিয়ে তুলতে টাকার প্রয়োজন, কিন্তু একজন চাকরিজীবী মানুষের সামান্য বেতনে আজ তা সম্ভব নয়। আর অন্যায়ভাবে টাকা উপার্জন করা আমার নীতির বিরুদ্ধে। তাই আমার মৃত্যুর পর আমার পিএফ, গ্র্যাজুইটি এবং ইন্স্যুরেন্সের টাকা থেকে তুমি যথেষ্ট অর্থ পেয়ে যাবে। সেই টাকা দিয়ে তুমি সারা জীবন ভালোভাবে থাকতে পারবে। আর সম্ভব হলে সেই টাকার কিছু অংশ রেখে আমাদের মেয়ে প্রাচীর বিয়েটাও দিয়ে দিও। আজ থেকে তুমি নিজের জীবন নিজের মতো করে কাটানোর জন্য স্বাধীন। চিঠিটা পড়ে প্রাচী মায়ের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলল, মা, তুমি তো সবসময় বাবার সাথে টাকার জন্য ঝগড়া করতে, আজ তোমার জন্যই বাবাকে হারাতে হলো। তুমি আমার বাবার মৃত্যুর কারণ। কথাগুলো বলতে বলতে প্রাচী হাউ হাউ করে কাঁদতে লাগলো। দেবন্তী মাথা নিচু করে কাঁপা গলায় বললেন, হ্যাঁ হ্যাঁ মা, তুই ঠিকই বলেছিস। এই কথা বলেই সমস্ত শক্তি হারিয়ে দেবন্তী মাটিতে লুটিয়ে পড়ল। কিছুক্ষণ পর অস্ফুট স্বরে বলতে লাগলো, তুমি এ কি করলে সুরেশ? আমাকে এত ভয়ঙ্কর শাস্তি দিলে কেন? সত্যি আমি সবসময় তোমার আদর্শকে অবহেলা করেছি। নিজের ইচ্ছেগুলো পূরণ করতে না পারার জন্য তোমাকে কত অপমাননা করেছি, কিন্তু তুমি তো আমাকে কারুর সামনে মুখ দেখানোর অবস্থাতেও রাখলে না গো। দেবন্তী কথাগুলো বলেই চলছিল। ঠিক তখনই প্রতিবেশী দেবাশিস বাবু সুরেশের নাড়ি পরীক্ষা করতে করতে বললেন, বৌদি, সুরেশ এখনো বেঁচে আছে, ওকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। কি? প্রাচী আর দেবন্তী দুজনই অবাক হয়ে একসঙ্গে বলে উঠল। দেবাশিস বাবু বললেন, হ্যাঁ মা, কাঁদিস না, আমি এখনই গাড়ি বের করছি, ভগবান চাইলে সব ঠিক হয়ে যাবে। তিনি সঙ্গে সঙ্গে গাড়ি বের করে সুরেশকে গাড়িতে তুললেন এবং তার এক আত্মীয় ডাক্তারের নার্সিংহোমে নিয়ে গিয়ে ভর্তি করিয়ে দিলেন। কারণ তিনি যদি সুরেশকে সময় মতো হাসপাতালে না নিয়ে যেতেন, তাহলে পুলিশের কাছে আত্মহত্যার চেষ্টার মামলা হতে পারত। দেবাশিসবাবু সুরেশের মানসিক অবস্থার কথা জানতেন। তাদের পরিবারের সঙ্গে তার দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তিনি চাননি সুরেশের এই সিদ্ধান্তের কারণে পুরো পরিবার আরো বড় কোনো সমস্যায় পড়ুক।
তিনি মনে মনে ভাবছিলেন, কোন পরিবারেই বা ঝগড়া হয় না, তাই বলে কি জীবন শেষ করে দিতে হবে? সুরেশকে আইসিইউতে ভর্তি করা হলো। প্রাচীর চোখে তখন তার মাই সমস্ত সমস্যার মূল। অন্যদিকে দেবন্তীর নিজের মনেও তীব্র অস্থিরতা শুরু হয়ে গিয়েছিল। সে ভাবতে লাগলো, সে কোথায় ভুল করেছিল? তার চাওয়াগুলো কি সত্যি এতটা ভুল ছিল? ভাবতে ভাবতে দেবন্তী ফিরে গেল নিজেদের অতীতের দিনগুলো স্মৃতিতে। দেবন্তী ছিল এক ধনী পরিবারের আদরের মেয়ে। ছোটবেলা থেকে দুঃখ, কষ্ট বা অভাব কোনোটার সঙ্গেই তার পরিচয় হয়নি। গ্র্যাজুয়েশনের সময় কলেজের বার্ষিক অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল। সেই সময়ই তার পরিচয় হয় সুরেশের সঙ্গে। সেই ছোট্ট পরিচয় কখন যে ভালোবাসায় পরিণত হয়েছিল তারা নিজেরাও বুঝতে পারেনি। সুরেশ ছিল এক সাধারণ পরিবারের ছেলে। তার বাবা একটি বেসরকারি স্কুলের শিক্ষক ছিলেন। কিন্তু সুরেশ অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী ছিল। পোস্ট গ্র্যাজুয়েশন শেষ করার পর নিজের যোগ্যতা ও কঠোর পরিশ্রমের জোরে সে স্টেট সিভিল সার্ভিসে চাকরি পেয়ে গেল। সুরেশের চাকরি হওয়ার পর দেবন্তী যখন নিজের বাবা মাকে তাদের সম্পর্কের কথা জানায়, তখন তারা প্রথমে সুরেশের সাধারণ পরিবার দেখে কিছুটা আপত্তি করেছিলেন। কিন্তু মেয়ের জেদ এবং সুরেশের উজ্জ্বল ভবিষ্যতের কথা ভেবে শেষ পর্যন্ত তারা এই বিয়েতে সম্মতি দেন। বিয়ের আগে সুরেশ দেবন্তীর বাবাকে স্পষ্ট বলে দিয়েছিল, বিয়েতে আমি কোনো উপহার বা যৌতুক গ্রহণ করব না। সুরেশের কথা শুনে দেবন্তীর বাবা মা বেশ অবাক হয়েছিলেন। দেবন্তীরও একটু খারাপ লেগেছিল, কিন্তু তখন ভালোবাসার নেশা এতটাই গভীর ছিল যে সুরেশের প্রতিটি কথাই সে মেনে নিয়েছিল। বিয়ের পর যত দিন যেতে লাগলো, ততই দেবন্তীর চোখে সুরেশের নানান খুঁত ধরা পড়তে লাগলো। দেবন্তী ছিলেন বিলাসী জীবনযাপনে অভ্যস্ত, আর সুরেশ ছিল একেবারে বইপোকা। অফিস থেকে সন্ধ্যায় বাড়ি ফিরে দেবন্তী যেখানে বাইরে ঘুরতে যেতে চাইতো, সেখানে সুরেশ নিজের কিছুটা সময় বই পড়ে কাটাতে চাইতো। ধীরে ধীরে দেবন্তীর মনে একাকিত্বের অনুভূতি বাড়তে লাগলো। একই সঙ্গে সে বুঝতে শুরু করলো, বিয়ের পর তার আগের মতো সুখ স্বাচ্ছন্দ্যও নেই। বিয়ের 10 মাস পর এলো দেবন্তীর জন্মদিন। হ্যাপি বার্থডে টু ইউ। ভালোবাসায় ভরা কণ্ঠে কথাটি বলতে বলতে সুরেশ ঘরে ঢুকল। তার হাতে ছিল একটি উপহার। দেবন্তীও আনন্দে উচ্ছ্বাসিত হয়ে উঠল। কি এনেছ? সে আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করল। সুরেশ মুচকি হেসে বলল, নিজেই খুলে দেখো, তোমার জন্মদিনে আমার পক্ষ থেকে ছোট্ট একটা উপহার। দেবন্তী উপহারটি খুলে দেখল। প্যাকেটের ভেতরে একটি বই। বইটি দেখেই তার মুখটা মলিন হয়ে গেল। আমার জন্মদিনে দেওয়ার মতো এটাই পেল? দেবন্তী বিরক্ত হয়ে বলল। সুরেশ শান্তভাবে বলল, দেবন্তী, বইটা একবার পড়ে দেখো, খুব জ্ঞানমূলক আর বেশ আকর্ষণীয় বই। জওহরলাল নেহরুর লেখা দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া। সুরেশের কথা শুনে দেবন্তী ব্যঙ্গ করে বলল, এটা না বলে বরং বলো যে আমার জন্মদিনে এর চেয়ে বেশি খরচ করে সামর্থ্য তোমার নেই। দেবন্তীর কথা শুনে সুরেশ অবাক হয়ে বলল, এ কি বলছো তুমি দেবন্তী? দেবন্তী উত্তেজিত গলায় বলল, আমি ঠিকই বলছি সুরেশ। পাশের বাড়ির দেবাশিস বাবুও তো তোমার সমপর্যায়ের পদে চাকরি করেন। তাহলে আমাদের আর তাদের জীবনযাপনের মধ্যে এত পার্থক্য কেন? তার স্ত্রী বাড়িতেও 5,000 টাকার কম দামের পোশাক পরেন না, আর তুমি আজ আমার জন্মদিনেও শুধু একটা বই নিয়ে হাজির হয়েছ। দেবন্তীর কণ্ঠে তখন ছিল প্রচণ্ড ক্ষোভ ও অভিমান। সুরেশ শান্ত গলায় বলল, দেবন্তী, কখনো নিজের সঙ্গে অন্যের তুলনা করো না। আর এমনিতেও মানুষের চাহিদার কোনো শেষ নেই। একটা ইচ্ছে পূরণ হলেই তার জায়গায় আরেকটা ইচ্ছে এসে দাঁড়ায়। মানুষের উচিত নিজের সামর্থ্য অনুযায়ী জীবনযাপন করা। আমরা তো কত মানুষের তুলনায় অনেক ভালো আছি। আজও কোটি কোটি মানুষ আছে যারা দুবেলা দুমুঠো খাবার ঠিকমতো পায় না। তাই সবসময় নিজের চেয়ে উপরে যারা আছে তাদের দিকে না তাকিয়ে নিজের কম সৌভাগ্যবান মানুষদের দিকে তাকাও। তাহলে জীবনে অনেক বেশি সুখ আর তৃপ্তি পাবে। আমার কাছে বইয়ের চেয়ে ভালো উপহার আর কিচ্ছু হতে পারে না, কারণ বই আমাদের মনের সৌন্দর্য ও চিন্তা শক্তিকে সমৃদ্ধ করে। তবে তোমার যদি আমার উপহার পছন্দ না হয়ে থাকে, তাতে কোনো সমস্যা নেই। রাগটা একটু ঝেড়ে ফেলো, তৈরি হয়ে নাও। তোমার পছন্দের যা ইচ্ছে তাই কিনে নিও।
আর হ্যাঁ, আমরা আজ বাইরে খেয়ে তবেই বাড়ি ফিরব। সুরেশের শান্ত কথাগুলো শুনে দেবন্তী বিরক্ত হয়ে বলল, এই বড় বড় কথা বলা এবার বন্ধ করো। শুধু উপদেশ দিয়ে তো জীবন চালানো যায় না, মানুষের উচ্চাকাঙ্ক্ষী হওয়া উচিত। আমরা যদি সবসময় নিজের চেয়ে উপরে তাকাতেই না চাই, তাহলে জীবনে এগোবো কিভাবে? এখন তো শুধু আমরা দুজন, তাই হয়তো নিজের ইচ্ছেগুলোকে চেপে রাখতে পারি, কিন্তু কাল যখন আমাদের পরিবারেও আরও একজন আসবে, তখন নিজের সন্তানের ইচ্ছেগুলো অপূর্ণ থেকে যাচ্ছে, এটা আমি মেনে নিতে পারবো না। তোমাকে তোমার আয় বাড়ানোর চেষ্টা করতেই হবে, যেভাবেই হোক। আরাম আয়েশ আর আমার প্রয়োজনগুলো পূরণ করার মতো টাকা আমার চাই। এই কথা বলেই দেবন্তী রাগে পা মারিয়ে রান্নাঘরে চলে গেল। কিছুক্ষণ পরে চা জলখাবার নিয়ে ঘরে ফিরে এসে দেখল সুরেশ সেখানে নেই। তখন বুঝতে পারল রাগ করে সে কোথাও বেরিয়ে গেছে। না চাইতে দেবন্তী বারবার সুরেশের আত্মসম্মানে আঘাত করে ফেলছিল, অথচ বিয়ের আগেই সুরেশ নিজের আদর্শ ও চিন্তাধারার কথা তাকে পরিষ্কার করে জানিয়েছিল। দেবন্তীও সবকিছু জেনে বুঝেই তাকে বিয়ে করেছিল, তাহলে আজ এত অভিযোগ কেন? আত্মগ্লানিতে ভুগতে ভুগতে দেবন্তী মনে মনে নিজেকেই দোষ দিচ্ছিল। ঠিক তখনই বাইরে থেকে একটি গাড়ি এসে থামার শব্দ শোনা গেল। দরজার দিকে তাকিয়ে দেবন্তী দেখল তার মা বাবা এসেছে। মুহূর্তের মধ্যেই তার মন খারাপের সমস্ত ছায়া আনন্দে বদলে গেল। মা তাকে জড়িয়ে ধরে বললেন, হ্যাপি বার্থডে মা। দেবন্তী হাসি মুখে বলল, থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ বাবা, তোমরা আমার কত খেয়াল রাখো। বাবা ঘড়ির দিকে তাকিয়ে বললেন, কিন্তু মা, সুরেশ এখনো আসেনি, 7টা বাজতে চলল। বাবার কথা শুনে দেবন্তী রাগী গলায় বলল, না বাবা, ওর তো সবসময় শুধু কাজ নিয়েই চিন্তা, অন্য কোনো বিষয় নিয়ে ওর কোনো মাথা ব্যথাই নেই। মেয়ের রাগ দেখে বাবা শান্তভাবে বললেন, কোনো ব্যাপার নয় মা, হয়তো কোনো জরুরি কাজে পড়ে গেছে, তুই বরং তাড়াতাড়ি তৈরি হয়ে নে, সুরেশও নিশ্চয়ই এসে যাবে। তোর জন্য একটা উপহার কিনে আজ বাইরে কোথাও খেয়ে আসবো। দেবন্তী তাড়াতাড়ি তৈরি হতে নিজের ঘরে চলে গেল। দেখতে দেখতে রাত 8টা বাজতে চলল, কিন্তু সুরেশ তখনও বাড়ি ফিরল না। দেবন্তীর মা বললেন, আর কতক্ষণ অপেক্ষা করব, এরপর তো বাজারও বন্ধ হয়ে যাবে। দেবন্তী চুপ করে রইল। কি করে বলবে যে সুরেশ আগেই বাড়ি ফিরেছিল, কিন্তু রাগ করে আবার বেরিয়ে গেছে। তখন মা বললেন, এক কাজ কর মা, বাড়িতে তালা লাগিয়ে চাবিটা পাশের বাড়িতে দিয়ে আয়। দেবন্তী চুপ করে থাকায় মা আবার বললেন, চল মা, মন খারাপ করিস না। কিন্তু বাবা আপত্তি জানিয়ে বললেন, না, এটা ঠিক হবে না, ছেলেটা সারাদিন অফিস করে ক্লান্ত হয়ে ফিরবে, তারপর বাড়িতে তালা দেখে আরো চিন্তায় পড়বে। মা সঙ্গে সঙ্গে বললেন, তুমি কি বলছো? তাহলে কি ওর জন্য আমাদের মেয়েটাকে নিজের জন্মদিনে একটু ভালোভাবে তো খাওয়াতেও নিয়ে যেতে পারবো না? আজ তো ওর একটু তাড়াতাড়ি বাড়ি আসা উচিত ছিল। মায়ের কথা শুনে দেবন্তী সায় দিল। মেয়ের সম্মতি পেয়ে বাবা আর আপত্তি করতে পারলেন না, শুধু বললেন, ঠিক আছে, তবে চাবির সঙ্গে একটা চিঠিও দিয়ে যেও। লিখে দিও, আমরা একটা 5 স্টার রেস্টুরেন্টে খেতে যাচ্ছি, সুরেশ চাইলে যেন সেখানেই আমাদের সঙ্গে যোগ দেয়। দেবন্তী বাড়ির চাবি আর একটি চিঠি পাশের বাড়িতে দিয়ে মা বাবার সঙ্গে রেস্টুরেন্টে চলে গেল। রাতে সুরেশ বাড়ি ফিরে দরজায় তালা দেখে কিছুতেই বুঝতে পারছিল না যে কি করবে। ঠিক তখনই পাশের বাড়ির দেবাশিস বাবুর মেয়ে তাকে এসে চাবিটা দিয়ে বলল, সুরেশ কাকু, কাকিমা তার মা বাবার সঙ্গে কোথাও গেছে, আর এই চিঠিটা তোমাকে দেওয়ার জন্য রেখে গেছে। সুরেশ চাবি দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকলো। তারপর চিঠিটা খুলে পড়তেই তার মাথা গরম হয়ে গেল। চিঠিতে লেখা ছিল তারা রেস্টুরেন্টে তার জন্য অপেক্ষা করবে। সুরেশ মনে মনে তিক্তভাবে বলল, বাড়িতে অপেক্ষা করতে পারলো না, রেস্টুরেন্টে গিয়ে কি অপেক্ষা করবে? সবটাই লোক দেখানো, সবটাই ভণ্ডামি। যার কাছে টাকা পয়সায় সবকিছু, সে আর অন্যের সম্মান আত্মমর্যাদার পরোয়া করবে কেন? এই কথাগুলো ভাবতে ভাবতেই সুরেশ নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ল। কিন্তু অপমান আর অবহেলার যন্ত্রণা তাকে কিছুতেই ঘুমোতে দিচ্ছিল না। রাত প্রায় 11টা নাগাদ দরজার ঘন্টা বেজে উঠল। সুরেশ দরজা খুলে দেখল দেবন্তী তার মায়ের সঙ্গে দরজার সামনে দাঁড়িয়ে আছে, আর তার বাবা গাড়ি থেকে কিছু জিনিস নামাচ্ছেন। দেবন্তীর মা স্নেহভরা গলায় বললেন, বাবা, আমরা অনেকক্ষণ তোমার জন্য অপেক্ষা করেছি,
কি এমন কাজ পড়েছিল যে দেবন্তীর জন্মদিনেও তুমি সময় মতো বাড়ি ফিরতে পারলে না? তুমি কিছু খেয়েছো তো? ঠিক তখনই দেবন্তীর বাবাও এসে বললেন, বাবা, কিছু মনে করো না, তোমার আসতে দেরি হচ্ছিল তাই আমরা দেবন্তীকে নিয়ে বেরিয়ে গিয়েছিলাম, কিন্তু তুমি না থাকায় কারোরই ভালো লাগছিল না। আমরা সবাই তোমাকে খুব মিস করছি। আর দেবন্তীর জন্মদিন উপলক্ষে আমাদের পক্ষ থেকে সামান্য একটি উপহার। আচ্ছা, এবার আমরা চলি, অনেক রাত হয়ে গেছে, তোমরাও এবার বিশ্রাম নাও। এই কথা বলে তারা দুজনে চলে গেলেন। দেবন্তী আনন্দে উচ্ছ্বাসিত হয়ে বলল, বুঝতে পারছি তোমার রাগ এখনো কমেনি, কিন্তু এটা দেখো, মা বাবা আমাদের উপহার হিসাবে কালার টিভি আর মিউজিক সিস্টেম দিয়েছে। সুরেশ একটু অস্বস্তি নিয়ে বলল, দেবন্তী, তোমার বাবা মায়ের কাছ থেকে এত দামি উপহার নেওয়া তোমার উচিত হয়নি, এখন তো তোমার বিয়ে হয়ে গেছে। দেবন্তী সঙ্গে সঙ্গে বলল, কেন নেওয়া উচিত নয়? আমি তাদের মেয়ে, আমাকে উপহার দেওয়ার অধিকার তাদের আছে, আর সেই উপহার নেওয়ার অধিকারও আমার আছে। তাছাড়া তুমি তো আমাকে এত দামি উপহার কিনে দিতে পারবে না। কথাটা শুনে সুরেশ আর কিছু বলল না, রাগে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ল। দেবন্তী তাকে বোঝানোর কোনো চেষ্টাও করল না। সময় নিজের গতিতে এগিয়ে চলল। এরই মধ্যে তাদের জীবনে এলো আদরের মেয়ে প্রাচী। প্রাচীর মিষ্টি হাসি যেন তাদের সংসারকে নতুন করে ভালোবাসায় ভরিয়ে দিল। ধীরে ধীরে তারা নিজেদের পারস্পরিক ঝগড়া বিবাদ ভুলে মেয়ের মধ্যেই জীবনের সুখ খুঁজে নিতে শুরু করলো। প্রাচী যত বড় হতে লাগলো, দেবন্তীর চিন্তাও তত বাড়তে লাগলো তার পড়াশোনা নিয়ে। একদিন দেবন্তী সুরেশকে বলল, আমরা আমাদের প্রাচীকে বোর্ডিং স্কুলে পড়াবো। সুরেশ অবাক হয়ে বলল, কেন? এখানকার স্কুল কি খারাপ? আমিও তো এমনটাই একটা সাধারণ স্কুলে পড়েছি। দেবন্তী বলল, সেটা আমি জানি না, হয়তো তোমার বাবার কাছে তখন বেশি টাকা ছিল না, কিন্তু আমাদের তো একটাই মেয়ে, আর আমি চাই ওকে একটা ভালো স্কুলেই পড়াতে। সুরেশ এবার কঠিন গলায় বলল, দেবন্তী, আমার বাবার কাছে বেশি টাকা ছিল না, আর আমার কাছেও নেই। ভালো করে শুনে রাখো, এত খরচ আমি করতে পারবো না। এত টাকা আমার কোথার থেকে আসবে? চুরি করব? ডাকাতি করব? বলো, কি করব? কিছুটা উত্তেজিত হয়ে সে আরো বলল, আর পড়াশোনার কথা যদি বলো, আমার মতো আরো অনেক অফিসার আছে যাদের সন্তানরা বাইরে বোর্ডিং স্কুলে না পড়ে বাবা মায়ের সঙ্গে থেকেই পড়াশোনা করছে। সুরেশের গলার স্বর অজান্তেই একটু চড়ে গেল। দেবন্তীরও জেদ করে বলল, আমি কিছু জানি না, আমি শুধু চাই আমার মেয়ে সবচেয়ে ভালো জায়গায় পড়বে। তুমি এত টাকা কোথা থেকে জোগাড় করবে সেটা তোমার ব্যাপার। সুরেশ কিছুক্ষণ চুপ থেকে বলল, দেবন্তী, প্রত্যেক মানুষেরই নিজের কিছু আদর্শ থাকে, আর সেই আদর্শ মেনে চলাকে সে নিজের কর্তব্য মনে করে। আমারও মাত্র একটা আদর্শ, পরিশ্রম আর সততার উপার্জন। আমার বিশ্বাস প্রকৃত সুখ সেখানেই নিহিত। সন্তানকে ভালোভাবে মানুষ করতে হলে শুধু টাকাই দরকার, এটা তোমার ভুল ধারণা। একটু ভেবে দেখলে দেখতে পাবে, অনেক ধনী পরিবারের সন্তানই সফল হয় না, কারণ তারা ছোটবেলা থেকেই মনে করে তাদের প্রত্যেকটা ইচ্ছা টাকা দিয়ে পূরণ হয়ে যাবে। ফলে তারা পরিশ্রম করতে চায় না এবং শেষ পর্যন্ত জীবনে ব্যর্থ হয়ে পড়ে। তাই তোমাকে বোঝার চেষ্টা করতে হবে, দেবন্তী, জীবনটা সুখী এবং সমৃদ্ধ করার জন্য যতটা টাকা প্রয়োজনীয়, তার থেকেও বেশি প্রয়োজনীয় ভালো সংস্কার। আর সেই সংস্কারই সন্তান আর বাবা মায়ের কাছ থেকে শেখে। সুরেশের কথা শুনে দেবন্তী তাচ্ছিল্যের সুরে বলল, আমি তোমার মতো কোনো দার্শনিক নই, আমি একজন সাধারণ নারী। আমার এই জীবন দর্শন বোঝার ক্ষমতা নেই। আজকের এই বস্তুবাদী যুগে টাকা পয়সাই সবকিছু, আমি শুধু এটুকুই জানি। সুরেশ অসহায় গলায় বলল, দেবন্তী, তোমাকে কিভাবে বোঝাবো? পৃথিবীতে টাকা পয়সাই সবকিছু নয়। তারপর দীর্ঘশ্বাস ফেলে সুরেশ বলল, ইস, যদি তোমাকে একটু বুঝতে পারতে, তাহলে আজ নিজেকে এতটা একা আর অসহায় মনে হতো না। সুরেশ বিড়বিড় করতে করতে বলল, তারপর প্রতিদিনের মতো মাথায় হাত দিয়ে বসে পড়ল। ঠিক তখনই ছোট্ট প্রাচী বাবার কাছে এসে নিজের ছোট্ট ছোট্ট হাত দিয়ে তার মাথাটা তুলে ধরল। তারপর শিশুসুলভ তোতলা গলায় বলল, বাবা, আমার আইসক্রিম খেতে ইচ্ছে করছে, প্লিজ চলো না। সুরের সঙ্গে সঙ্গে মেয়েকে বুকে জড়িয়ে ধরে মিষ্টি গলায় বলল, আমার মেয়েটা আইসক্রিম খাবে, চল, এখনই যাব। তারপর প্রাচীকে কোলে তুলে নিয়ে সুরেশ বলল, আমার বেঁচে থাকার একমাত্র আনন্দ তুই, মা।
তুই যদি আমার জীবনে না থাকতিস তাহলে হয়তো আমি বাঁচতেই পারতাম না। এই কথা বলতে বলতে সুরেশ প্রাচীকে কোলে নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে গেল। এভাবে সুখ দুঃখের মধ্য দিয়ে দেখতে দেখতে কেটে গেল প্রায় 20টা বছর। সময়ের সঙ্গে প্রাচী পোস্ট গ্রাজুয়েশন শেষ করে কলেজে পড়াশোনাও শুরু করলো। কিন্তু দেবন্তী মেয়ের এই পেশা নিয়ে মোটে সন্তুষ্ট ছিলেন না। সে চাইতো প্রাচী যেন সিভিল সার্ভিসের মতো সম্মানজনক ও ভালো বেতনের চাকরি করে। অন্যদিকে প্রাচীর স্বপ্ন ছিল পিএইচডি করে শিক্ষাক্ষেত্রে নিজের ভবিষ্যৎ তৈরি করা। কিন্তু মায়ের জেদের কাছে শেষ পর্যন্ত প্রাচীর কোনো কথাই টিকল না। বাধ্য হয়ে সে সিভিল সার্ভিসের প্রস্তুতি শুরু করলো। এরপর এলো প্রাচীর বিয়ের প্রসঙ্গ। একদিন পাত্রপক্ষের সঙ্গে কথা বলে সুরেশ বাড়ি ফিরলে দেবন্তী তার সামনে চা রেখে জিজ্ঞাসা করল, কোনো কথা এগোলো? সুরেশ তিক্তস্বরে হেসে বলল, কি আর এগোবে, যেখানেই যাই সবার প্রথম প্রশ্ন কত টাকা দিতে পারবেন। 30-35 লাখের নিচে কেউ কথাই বলতে চায় না। সুরেশের কথা শুনে দেবন্তী বললেন, এই জন্যই তো আমি তোমাকে এতদিন বলে এসেছি, আজ যদি আমাদের হাতে যথেষ্ট টাকা থাকতো তাহলে আমাদের মেয়ের জন্য পছন্দ মতো পাত্র দেখতে পারতাম। তোমার বদলির চাকরির জন্য আমিও তো কোনোদিন চাকরি করতে পারিনি, কোনো রকমে নিজের জীবনটা কাটিয়ে দিয়েছি। কিন্তু এখন কি মেয়েটাকে ওইভাবে তিলে তিলে কষ্ট পেতে দেখব? ওর জীবনে কি আমরা একটু সুখ এনে দিতে পারবো না? সুরেশ এবার শান্ত গলায় বলল, দেবন্তী, আজ তোমার সব কথা শুনতে আমি প্রস্তুত, কিন্তু আমি কি করব? আমি তো নিরুপায়, নিজের বিবেকের তো মেরে ফেলতে পারবো না। আমার চিন্তাধারা আজও বদলায়নি। আজও আমি বিশ্বাস করি সত্যের ওপর কখনো মিথ্যা জয় হতে পারে না। দেখো, আমাদের প্রাচীর জন্য একদিন না একদিন যোগ্য পাত্র ঠিকই পাওয়া যাবে। সুরেশের কথা শুনে দেবন্তী বললেন, জীবনকে সুখী করতে গেলে বাস্তববাদী হতে হয়, সময়ের সঙ্গে নিজেকেও বদলাতে হয়। এতদিন তুমি আমাকেই দোষ দিয়ে এসেছো, এবার দেখি তুমি কি করো। সুরেশ বলল, দেবন্তী, সত্য আর সততার পথ নিঃসন্দেহে কঠিন, কিন্তু এতটাও কঠিন নয় যে সেই পথে হাঁটাই অসম্ভব। অন্তত মনের মধ্যে এই শান্তিটুকু থাকবে যে আমরা কখনো অন্যায় করিনি। আর আজও আমার অটুট বিশ্বাস, শেষ পর্যন্ত জয় সত্যেরই হয়। দেবন্তী বিরক্ত হয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, এই বড় বড় কথা বলে কোনো লাভ হবে না। আমার জীবনটা তো তুমি নরক বানিয়েই রেখেছো, এবার আমার মেয়ের জীবনটাও নরক বানাতে উঠে পড়ে লেগেছ। দেবন্তীর গলার আওয়াজ ক্রমশ বাড়তে থাকলে প্রাচী এসে দুজনকেই থামিয়ে দিল। প্লিজ মা, বাবা, তোমরা আমার জন্য ঝগড়া করো না। আমি এখনই বিয়ে করতে চাই না। আমার জীবনের লক্ষ্য বিয়ে নয়, আমার ক্যারিয়ার। প্রাচীর কথা শুনে দুজনই চুপ করে গেল। আর ঠিক তার পরের দিনই ঘটে গেল এই মর্মান্তিক ঘটনা। মানুষের সহ্য শক্তিরও একটা সীমা থাকে, হয়তো সেদিন সেই সীমাটাই শেষ হয়ে গিয়েছিল। নইলে নিজের আদর্শে অটল, নীতির প্রতি এতটা দৃঢ় সুরেশ কখনো এমন ভয়ঙ্কর সিদ্ধান্ত নিতে পারত না। সবকিছু মনে করে দেবন্তী তখন অনুশোচনার আগুনে পড়ছিল, চোখ দিয়ে অবিরাম জল গড়িয়ে পড়ছিল। মনে মনে সে শুধু বলছিল, আমাকে ক্ষমা করে দাও সুরেশ, আমাকে আর একটা সুযোগ দাও, এবার আমি তোমাকে আর হতাশ করব না। ঠিক তখনই প্রাচী কাঁদতে কাঁদতে সেখানে ছুটে এসে বলল, মা, বাবা আর এই পৃথিবীতে নেই। বাবা আমাদের ছেড়ে চলে গেছে, আর সবকিছু তোমার জন্যই হয়েছে। মা, আমি তোমাকে কোনো দিন ক্ষমা করব না। তোমার জন্যই আজ আমার বাবা আমার কাছে নেই। এই কথা বলতে বলতে প্রাচী হাও মাও করে কেঁদে উঠল। দেবন্তী হতভম্ব হয়ে বললেন, তুই কি বলছিস প্রাচী? এটা হতে পারে না, তোর বাবা আমাদের ছেড়ে চলে যেতে পারে না। এই কথা বলেই দেবন্তী দৌড়ে ঘরের ভিতরে চলে গেল। সুরেশ, সে চিৎকার করে ডাকতে লাগলো। কিন্তু সেদিন সুরেশ আর তার কোনো কথাই শুনল না। সবকিছুর ঊর্ধ্বে চলে গিয়েছিল সে। দেবাশিসবাবু অনেক কষ্টে মা মেয়েকে সামলে বাড়িতে নিয়ে এলেন। সন্ধ্যার মধ্যে সুরেশের শেষকৃত্য সম্পূর্ণ হয়ে গেল। দিন কেটে যেতে লাগলো। এখন সেই বাড়িতে শুধু দেবন্তী আর প্রাচী মা মেয়েই রয়ে গেল। এরপর অনেক দিন কেটে গেল। ধীরে ধীরে প্রাচীর মায়ের প্রতি রাগও কমতে শুরু করলো। দিন রাত মাকে অনুশোচনায় পড়তে দেখে কখনো তার উপর রাগ হতো, আবার কখনো করুণাও হতো, কিন্তু সে কিছু বলতো না। সময় নিজের গতিতে এগিয়ে চলল। একদিন প্রাচীর পরীক্ষার ফল প্রকাশিত হলো। ভালো ফল করায় মুহূর্তের মধ্যেই পুরো পরিবার
বাড়িতে আনন্দের পরিবেশ তৈরি হয়ে গেল। চারিদিক থেকে সবাই তাকে অভিনন্দন জানাতে লাগলো। দেবন্তীর মনে হলো এবার হয়তো জীবনের সব সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু প্রাচীর মুখে কোনো আনন্দ দেখতে না পেয়ে দেবন্তী জিজ্ঞাসা করলো, কি হয়েছে রে মা? আজ তো তোর খুব খুশি হওয়ার কথা। প্রাচী শান্ত গলায় বলল, না মা, আমার সিভিল সার্ভিসে গিয়ে বাবার মতো বদলির পর বদলি হয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়ানোর জীবন কাটাতে চাই না। তাছাড়া আজকাল এই সার্ভিসেও অনেক দুর্নীতিগ্রস্ত আর তোষামোদ করে মানুষ রয়েছে, যারা বাবার মতো হাতে গোনা কয়েকজন সৎ মানুষ, তাদের নিজেদের কাছেই মানুষই বুঝতে পারেনি, বাইরের মানুষ কিভাবে বুঝবে? আমি আমার কলেজের চাকরিতেই খুশি। আমি এটাই করতে চাই। অন্তত এখানে কোনো ছলচাতুরি বা প্রতারণা ছাড়াই নিজের কাজটা সৎভাবে পালন করতে পারবো। তোমার কথায় আমি সিভিল সার্ভিসে পরীক্ষাটা দিয়েছিলাম, সফল হয়ে এটাও প্রমাণ করেছি যে আমি যোগ্য। কিন্তু এখন আমি সেই চাকরির যোগ দেব না। মেয়ের কথা শুনে দেবন্তী যেন পাথর হয়ে গেলেন। সুরেশ তার ইচ্ছা মতো চলেনি, এবার মেয়েও তার স্বপ্ন পূরণ করল না। তিনি নিজের মনে মনে ভাবতে লাগলেন, আমার সন্তানকে মানুষ করার মধ্যে কোথায় ভুল থেকে গেল? কেন আমার মেয়েও আজ নিজের সিদ্ধান্তের জন্য আমাকেই দায়ী করছে? দেবন্তী তখন অনুশোচনার আগুনে জ্বলছিল, কিন্তু মেয়েকে আর কিচ্ছু বলতে পারলেন না। প্রাচী শেষ পর্যন্ত পিএইচডি করলো এবং কলেজে শিক্ষকতা শুরু করলো। কিছুদিন পর কলেজের নিজেরই সমবয়সী এক তরুণীর সঙ্গে প্রাচীর বন্ধুত্ব গড়ে উঠল। ধীরে ধীরে সেই বন্ধুত্ব ভালোবাসায় পরিণত হলো। একদিন প্রাচী মাকে নিজের পছন্দের কথা জানালে দেবন্তী বললেন, কিন্তু মা, আমিও তো নিজের পছন্দে তোর বাবাকে বিয়ে করেছিলাম, আর সেই সিদ্ধান্তের কারণে সারা জীবন কষ্ট পেয়েছি। তুইও কি এখন একই ভুল করতে চাইছিস? প্রাচী মাকে শান্ত করে বলল, মা, বাবা তোমাকে সারা জীবন বোঝাতে বোঝাতে এই পৃথিবী থেকে চলে গেছে, কিন্তু তুমি তার একটা কথাও শুনলে না। তোমার চিন্তাটাই ভুল ছিল। তুমি সারা জীবন টাকার পেছনে ছুটতে চেয়েছো, কিন্তু টাকা পয়সা জীবনে সবকিছু নয়। একজন মানুষের নিজের সম্মানও থাকে। নিজের পছন্দে বিয়ে করা কোনো অপরাধ নয়, কিন্তু সেই সম্পর্ককে বোঝা এবং সারা জীবন ধরে সেটাকে সম্মানের সঙ্গে টিকিয়ে রাখা, সেটা দুজন মানুষের ওপরই নির্ভর করে। ধরো বাবা সরকারি চাকরিজীবী না হয়ে একজন সফল ব্যবসায়ী হতো, তাহলেও কি তোমাদের মধ্যে কোনো সমস্যা হতো না? তোমরা কি তখন বাবার উপর কোনো অভিযোগ করতে না? কিংবা তোমার পরিচিত কোনো দম্পতির মধ্যেও কি কোনো সমস্যা নেই? সমস্যা সব জায়গাতেই আছে মা। প্রত্যেক মানুষের জীবনেই কম বেশি সমস্যা থাকে, কিন্তু সেই সমস্যাগুলোর সঙ্গেই লড়াই করে একে অপরকে বুঝে সামনে এগিয়ে যাওয়ার নামই তো জীবন। মেয়ের কথা শুনে দেবন্তীর চোখ ভিজে উঠল। প্রাচী মায়ের চোখের জল মুছে দিয়ে বলল, এখন আফসোস করে কোনো লাভ নেই মা, কিন্তু তুমি কখনো ভাববে না যে তুমি একা হয়ে যাবে। আমি তোমাকে কোনোদিন একা ছেড়ে যাব না, সবসময় তোমাকে আমার কাছেই রাখবো। কিছুদিনের মধ্যেই তাদের বাড়িতে বীরের সানাই বেজে উঠল। বিয়ের অনুষ্ঠানে নিজের মেয়ে আর জামাইকে হাসি মুখে পাশাপাশি দেখে দেবন্তী মনে মনে ভাবলেন, হয়তো এটাই তার জীবনের প্রথম সত্যিকারের সঠিক সিদ্ধান্ত। আজ বারবার তার মনে পড়ছিল স্বামী সুরেশের সেই কথাগুলো। সত্যের ওপর কখনো মিথ্যার জয় হতে পারে না, শেষ পর্যন্ত জয় সত্যেরই হয়। দেখো, আমাদের প্রাচীর জন্য একদিন না একদিন যোগ্য পাত্র ঠিকই পাওয়া যাবে। দেবন্তী মনে মনে বললেন, প্রত্যেক অন্ধকারের পরই আলো আসে। এই কথা ভাবতে ভাবতেই তার চোখ জলে ভরে উঠল। তিনি মনে মনে বললেন, আমার জীবনে তো নিজের ভুলের কারণেই সেই সুখ আর কখনো ধরা দেয়নি, কিন্তু হে ভগবান, আমার মেয়ের জীবনটা যেন সবসময় আলোয় ভরে থাকে। ঠিক তখনই পেছন থেকে প্রাচীর কণ্ঠ ভেসে এলো, কি হয়েছে মা, তুমি কাঁদছো? দেবন্তী তাড়াতাড়ি চোখের জল মুছে বললেন, না মা, কাঁদছি না, কাল সকাল তো তুই চলে যাবি, তাই চোখে একটু জল এসে গেল। প্রাচীর চোখও জলে ভরে উঠল। সে মাকে জড়িয়ে ধরে বলল, না মা, তুমি চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি তোমাকেও আমার কাছে নিয়ে যাব। পরদিন সকালে ভারী মন নিয়ে দেবন্তী তার মেয়েকে বিদায় দিলেন, কিন্তু মেয়েকে বিদায় দেওয়ার পর ঘরে ফিরে এসে তিনি আর নিজেকে সামলাতে পারলেন না। বুক চাপড়ে কাঁদতে লাগলেন। আজ তার নিজের ভুলের জন্য ভীষণ অনুশোচনা হচ্ছিল। বারবার মনে হচ্ছিল, সেদিন যদি আমি ওই কথাগুলো না বলতাম, তাহলে আজ হয়তো আমার স্বামী বেঁচে থাকতো,
আজ তিনি সত্যি বুঝতে পেরেছিলেন জীবনে টাকা পয়সায় সবকিছু নয়। স্বামীকে হারিয়ে তিনি বুঝলেন প্রিয় মানুষকে ছাড়া অর্থ সম্পদ কতটা অর্থহীন। কিন্তু এখন আর কিচ্ছু করার নেই। অনুশোচনার আগুনে জ্বলতে থাকা দেবন্তীর কাছে আজ শুধু একটাই শব্দ অবশিষ্ট ছিল, যদি। নমস্কার বন্ধুরা, আজকের গল্প হারানো স্মৃতি। আজ রাগিনীর কোনো কাজেই মন বসছিল না। মায়ের খোঁজ নেওয়ার জন্য সকাল থেকে কতবার যে দাদাকে ফোন করেছে তার কোনো হিসেব নেই। প্রতিবারই বেশ কিছুক্ষণ ফোন বেজে কেটে যাচ্ছিল, কিন্তু ওপাশ থেকে কোনো উত্তর আসছিল না। আসলে কয়েক মাস আগেই রাগিনীর দাদা, বৌদি ও মা বিদেশে গিয়ে বসবাস শুরু করেছিলেন। অথচ 4 মাস আগেও 65 বছর বয়সেও রাগিনীর মা ছিলেন বেশ কর্মঠ ও সুস্থ সবল। সংসারের সব কাজে তিনি বৌমাকে নিজের হাতে সাহায্য করতেন। তখন রাগিনীর বাবাও জীবিত ছিলেন। তাদের সংসারে যেন সুখ আর আনন্দের কোনো অভাবই ছিল না। কিন্তু হঠাৎ যেন সেই সুখের সংসারে কারোর কুনজর লাগলো। একদিন আচমকাই রাগিনীর বাবা সিঁড়ি থেকে পা পিছলে নিচে পড়ে যান। ভয়াবহ সেই দুর্ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্বামীর ভেবে চলে যাওয়ার শোক রাগিনীর মা কিছুতেই সামলে উঠতে পারেননি। স্বামীর মৃত্যুর পর তিনি এতটাই গভীর মানসিক আঘাত পান যে ধীরে ধীরে তার স্মৃতিশক্তি হারিয়ে যেতে থাকে। এমনকি নিজের পরিবারের লোকজনকেও তিনি চিনতে পারতেন না। ডাক্তারের কাছে নিয়মিত চিকিৎসা করানো হলেও তার অবস্থার তেমন একটা উন্নতি হচ্ছিল না। বাবা মারা যাওয়ার মাত্র 3 মাস কেটে গেছিল। এমন সময় রাগিনীর দাদা সিদ্ধান্ত নিল বিদেশে গিয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করবে। রাগিনী কিছুতেই চাইছিল না যে মায়ের এই অবস্থায় তাকে এত দূরে নিয়ে যাওয়া হোক, কিন্তু তার দাদা ও বৌদি তাকে বোঝালো বিদেশে চিকিৎসার সুযোগ সুবিধা অনেক ভালো। সেখানে ভালো ডাক্তার দেখালে মায়ের স্মৃতিশক্তি হয়তো খুব তাড়াতাড়ি ফিরে আসবে, মা ভালো হয়ে উঠবে। এই আশাতেই শেষ পর্যন্ত রাগিনীকে রাজি হতে হয়েছিল। এসব কথাই ভাবছিল রাগিনী। ঠিক তখনই তার ফোন বেজে উঠল। স্ক্রিনে দাদা সৌরভের নাম দেখে সে তাড়াতাড়ি ফোনটা ধরল। হ্যালো দাদা, কেমন আছিস? আমি কতবার তোকে ফোন করছি, কিন্তু তুই ফোনই ধরছিস না। সব ঠিক আছে তো দাদা? সৌরভ বলল, হ্যাঁ রাগিনী, সব ঠিক আছে। আসলে আজকাল অফিসে খুব বেশি কাজের চাপ, 1 মিনিটও সময় পাচ্ছি না। গত রাতেও অনেক দেরিতে বাড়ি ফিরেছিলাম, তাই তোর সঙ্গে কথা বলতে পারিনি। রাগিনী একটু চিন্তিত গলায় বলল, আচ্ছা দাদা, মা কোথায়? মায়ের কথা ভেবে ভেবে আমার খুব চিন্তা হয় রে। মা যদি কথাও বলতে না পারে তাহলে অন্তত ভিডিও কল করে একবার তার মুখটা দেখিয়ে দিস। মায়ের মুখটা দেখলেই আমার মনটা শান্ত হবে। সৌরভ হেসে বলল, হ্যাঁ রে রাগিনী, শুধু মুখ দেখবি কেন? আমি তোর সঙ্গে মায়ের কথাই বলিয়ে দিচ্ছি। এখানে আমরা মায়ের খুব ভালো চিকিৎসা করাচ্ছি। জানিস, এখানে আসার পর মায়ের অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে। এখন তো ধীরে ধীরে সব কিছু মনে পড়ছে। দাঁড়া, তোর সঙ্গে মায়ের কথা বলিয়ে দিচ্ছি। তারপর সৌরভ বলল, এই নাও মা, তোমার মেয়ে রাগিনীর ফোন। ওপাশ থেকে কিছুক্ষণ পর একটি কাঁপা কণ্ঠ ভেসে এলো। হ্যালো রাগিনী, কেমন আছিস মা? এতদিন পর মায়ের মুখে নিজের নাম শুনে রাগিনীর চোখে আনন্দের জল চলে এলো। সে আবেগ ভরা গলায় বলল, আমরা সবাই ভালো আছি মা। তুমি কেমন আছো? কতদিন হয়ে গেল তোমার সঙ্গে কথা হয়নি। তুমি ঠিকমতো ওষুধ খাও তো? মা বললেন, আমি একদম ভালো আছি রে মা। তোর দাদার বৌদি এখানে আমার খুব যত্ন নেয়। তুই আমার জন্য একদম চিন্তা করিস না। ডাক্তার আমাকে প্রতিদিন পার্কে কিছুক্ষণ হাঁটাহাঁটি করতে বলেছেন। এখানে আমার পার্কে যাওয়ার সময় হয়ে গেছে এখন। তোর সঙ্গে পরে কথা বলবো। রাগিনী বলল, ঠিক আছে মা, তুমি নিজের খেয়াল রেখো। এই কথা বলে সে ফোন রেখে দিল। ঠিক সেই সময় রাগিনীর স্বামী রাঘবও অফিস থেকে বাড়ি ফিরল। রাগিনীর মুখে হাসি দেখে রাঘব মজা করে বলল, কি ব্যাপার, আজ তো তোমার মুখ একেবারে চাঁদের মতো ঝলমল করছে। রাগিনী হেসে বলল, আরে তুমি এসে গেছো?
আমি আজ ভীষণ খুশি জানো। তুমি তো জানো বাবা মারা যাওয়ার পর থেকেই মায়ের স্মৃতিগুলো চলে গিয়েছিল, এমনকি আমাকে পর্যন্ত চিনতে পারতেন না। কিন্তু দাদা বিদেশে নিয়ে গিয়ে ভালো ডাক্তার দেখানোর পর নাকি তার স্মৃতি ধীরে ধীরে ফিরে আসছে। আজ এতদিন পর মা আমাকে আমার নাম ধরে ডাকছেন। যেন আমার কতটা ভালো লাগছে। মা যে অবস্থায় এখান থেকে গিয়েছিলেন, তারপর থেকে সবসময় শুধু তার কথাই মনে হতো। আজ এতদিন পরে মায়ের সঙ্গে কথা বলে মনটা যেন ভরে গেল। কথা বলতে বলতে রাগিনী রান্নাঘরে গিয়ে রাঘবের জন্য চা তৈরি করতে লাগলো। চা খেতে খেতে রাঘব বলল, আচ্ছা রাগিনী, আগামী সপ্তাহে কিন্তু আমাদের বিবাহ বার্ষিকী। আমি ভাবছিলাম এবার বন্ধু বান্ধব আর আত্মীয় স্বজনদেরকে নিয়ে বেশ ধুমধাম করে একটা পার্টি করব, কি বলো? রাগিনী সঙ্গে সঙ্গে বলল, আমি বরং বলবো আত্মীয় স্বজন আর বন্ধুদের নিয়ে পার্টি করার চেয়ে ওই দিনটা আমরা ভগবানের সঙ্গেই কাটাই। মন্দিরে গিয়ে পুজো দেব আর অসহায় ও দরিদ্র মানুষদের প্রয়োজনীয় জিনিসপত্র যেমন কাপড়, খাবার ইত্যাদি দেব। রাঘবেরও কথাটা বেশ ভালো লাগলো। সে বলল, এর চেয়ে ভালো আর কি হতে পারে? রাগিনী কিছুক্ষণ ভেবে বলল, এক কাজ করি, এবার আমরা বৃন্দাবন যাই, কৃষ্ণের দর্শন করি। আমি মানত করেছিলাম মা সুস্থ হয়ে উঠলে আমরা ঠাকুরের দর্শন করতে বৃন্দাবন যাব। রাঘব মজার ভঙ্গিতে বলল, যে হুকুম মহারানী। বৃন্দাবনে যাওয়ার কথা শুনে তাদের দুই সন্তানও আনন্দে লাফিয়ে উঠল। রাগিনী বলল, তাহলে ঠিক আছে, কালই বাজারে গিয়ে দরিদ্র মানুষদের দান করার মতো প্রয়োজনীয় জিনিসপত্র কিনে আনব। বিবাহবার্ষিকীর দিন সকালে রাগিনী, রাঘব এবং তাদের সন্তানরা 10টার মধ্যে মন্দিরে পৌঁছে গেল। মন্দিরের বাইরে এসে রাগিনী দেখল সেখানে একটি বিশাল ছাউনি তৈরি করা হয়েছে। তার নিচে আশ্রয় নিয়েছেন অসংখ্য অসহায় মানুষ। তাদের অধিকাংশই ছিলেন বৃদ্ধ বৃদ্ধা। তাদের মুখের গভীর বড়ি লেখা, ক্লান্ত চোখ আর অসহায় দৃষ্টি যেন জীবনের অনেক না বলা কষ্টের গল্প বলে দিচ্ছিল। তাদের জরাজীর্ণ অবস্থা দেখে রাগিনীর মন কেঁদে উঠল। সে নিজের হাতে রান্না করে সবার জন্য খাবার নিয়ে এসেছিল। ক্ষুধার্ত মানুষগুলো খাবার পাওয়ার আশায় ব্যাকুল হয়ে উঠেছিল। তখন রাঘব বলল, আরে আরে শুনুন, সবাই লাইন দিয়ে বসুন, সবার জন্য খাবার আছে, কেউ চিন্তা করবেন না। রাঘব সবাইকে সুন্দর করে লাইনে বসিয়ে দিল। এরপর রাগিনী একে একে সবার হাতে খাবার তুলে দিতে লাগলো, আর রাঘব তাদের কম্বল বিতরণ করতে শুরু করলো। খাবার পেয়ে ক্ষুধার্ত মানুষগুলো গোগ্রাসে খেতে লাগলো, যেন কত দিন পরে আজ খেতে পেয়েছে। রাগিনী খাবার দিতে দিতে যখন লাইনের একেবারে সামনে পৌঁছেছে, তখন এক বৃদ্ধা হাত জোর করে কাঁপা গলায় বললেন, মা, আমাকে একটু খাবার দিবি? অনেকদিন ধরে ঠিকমতো কিছু খাইনি, খুব খিদে পেয়েছে। রাগিনীর সঙ্গে সঙ্গে আরও খাবার নিয়ে তার হাতে দিয়ে বলল, এই নিন মা, আরও নিন, আপনার ইচ্ছের মতো নিন। বৃদ্ধার দিকে ভালো করে তাকাতেই রাগিনী বুঝতে পারল তিনি তো ঠিকমতো বসতেও পারছেন না। মনে হচ্ছে তার পায়ে কোনো গভীর আঘাত লেগেছে। কিন্তু পর মুহূর্তেই বৃদ্ধার মুখের দিকে চোখ পড়তেই রাগিনীর বুকের ভেতরটা যেন কেঁপে উঠল। মুহূর্তের মধ্যে যেন তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল, হাত থেকে খাবারের থালাটি পড়ে গেল মাটিতে। রাঘব ছুটে এসে বলল, কি হয়েছে রাগিনী, তুমি ঠিক আছো? কিন্তু রাগিনী কোনো উত্তর দিতে পারল না। সামনে বসে থাকা বৃদ্ধার দিকে তাকিয়ে সে শুধু হাউ হাউ করে কাঁদতে লাগলো। রাঘবও বৃদ্ধার মুখের দিকে তাকিয়ে হঠাৎ স্তব্ধ হয়ে গেল। তারপর অবিশ্বাস্য বিস্ময়ে বলে উঠল, মা, আপনি এখানে, আর এই অবস্থায়? বৃদ্ধা কোনো কথা বললেন না। তিনি শুধু অবাক চোখে রাগিনীর দিকে তাকিয়ে রইলেন। ঠিক তখনই মন্দিরের বাইরে ফুল ও প্রসাদ বিক্রি করা এক বৃদ্ধ লোক সেখানে এসে বললেন, কি হয়েছে মা, আপনি কি এই বৃদ্ধা মহিলাকে চেনেন? কাঁদতে কাঁদতে রাগিনী বলল, হ্যাঁ, উনি আমার মা, দেবকী চৌধুরী। বৃদ্ধ লোকটি অবাক হয়ে বললেন, প্রায় 1 মাস আগের কথা। এক মহিলা ওনাকে মন্দিরের সিঁড়িতে বসিয়ে রেখে চলে গিয়েছিলেন। তারপর থেকে আর কোনোদিন তাকে নিতে আসেননি। সেই থেকে উনি এখানেই রয়েছেন। কিছুক্ষণ থেমে বৃদ্ধ লোকটি আবার বললেন, তবে একটা বিষয় বুঝতে পারছি না, ওনার নিজের জীবনের আগের কোনো কথাই তো মনে নেই।
কোথায় থাকতেন, কার সঙ্গে থাকতেন কিছুই বলতে পারেন না, এমনকি নিজের নামটাও মনে নেই। যদি সত্যি উনি আপনার মা হন তাহলে ওনার এই অবস্থা হলো কিভাবে? রাগিনী হতবাক হয়ে বলল, আমি আমি নিজেও কিছু বুঝতে পারছি না। রাঘব তখন বলল, কিন্তু মা তো তোমার দাদার সঙ্গে বিদেশে গিয়েছিলেন, আর মাত্র 3-4 দিন আগেই তো রাগিনীর সঙ্গে মায়ের ফোনে কথা হয়েছে, তাহলে মা এখানে এলেন কিভাবে? রাগিনী কাঁদতে কাঁদতে বলল, আর মায়ের এত স্মৃতিশক্তিও ফিরে এসেছিল। ফোনে আমার সঙ্গে কত সুন্দর করে কথা বললেন, অথচ এখানে এসে তিনি আমাকে চিনতে পর্যন্ত পারছেন না। রাঘব বৃদ্ধার দিকে তাকিয়ে বলল, ওনার তো কিছুই মনে নেই, এখন উনি কিছু বলতে পারছেন না যে আসলে কি ঘটেছে। তারপর রাগিনীর দিকে তাকিয়ে বলল, রাগিনী, সব কিছু পরে দেখা যাবে, আগে মাকে আমাদের সঙ্গে বাড়ি নিয়ে চলো। দেবকী দেবীকে গাড়িতে তুলে নিয়ে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বাড়িতে পৌঁছে রাগিনী নিজের হাতে মাকে স্নান করিয়ে পরিষ্কার কাপড় পরিয়ে দিল। এরপর মাকে ভালো করে খাওয়ানোর পর বিছানায় শুয়ে দিল। কিন্তু রাগিনী আর রাঘবের মনের মধ্যে তখনও একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, দেবকী দেবী যদি সত্যি বিদেশে থাকেন তাহলে তিনি বৃন্দাবনের মন্দিরে এলেন কিভাবে? আর মাত্র কয়েকদিন আগে রাগিনীর সঙ্গে ফোনে যে মহিলা কথা বলছিলেন তিনি আসলে কে? এই রহস্যের উত্তর খুঁজতেই রাগিনী আবার তার দাদাকে ফোন করল। ফোন ধরতেই রাগিনী বলল, হ্যালো দাদা, কেমন আছিস? এখন কি খুব ব্যস্ত? কথা বলতে পারবি? ওপাশ থেকে সৌরভ বলল, হ্যাঁ হ্যাঁ বল, আমি বাড়িতেই আছি, এই মাত্র খেয়ে উঠলাম। তোর বৌদি পারুল আজ আলুর পরোটা বানিয়েছিল, একেবারে জমে গেছে। রাগিনী বলল, আচ্ছা দাদা, একবার মায়ের সঙ্গে কথা বলিয়ে দে তো, বাচ্চারা দিদার সঙ্গে কথা বলার জন্য জেদ করছে। সৌরভ বলল, ঠিক আছে রাগিনী, এখনই কথা বলিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর সে বলল, এই নাও মা, রাগিনীর ফোন। ওপাশ থেকে হু 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 মায়ের মতোই কণ্ঠ ভেসে এলো, রাগিনী মা, আজ আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না, মাথাটা খুব ব্যথা করছে, ওষুধ খেয়ে এখন ঘুমোতে যাচ্ছি, তোর সঙ্গে পরে কথা বলবো। সেই কণ্ঠস্বর শুনে রাগিনীর মাথা যেন ঘুরে গেল। এটা কি হচ্ছে? কিছুক্ষণ পর সৌরভ আবার বলল, আসলে কি হয়েছে জানিস, এখানে আসার পর মায়ের একটু সর্দি কাশি হয়েছে, তাই শরীরটা একটু দুর্বল থাকে। আমি পরে আবার তোর সঙ্গে মায়ের কথা বলিয়ে দিব। ভাইয়ের সঙ্গে ফোনে কথা শেষ করার পর রাগিনী হতবাক হয়ে বসে রইল। ফোনে যে সে কণ্ঠস্বর শুনল সেটা কার ছিল? কিছুতেই বুঝতে উঠতে পারছিল না আসলে কি চলছে। ফোনটা স্পিকারে ছিল, তাই রাঘবও পুরো কথোপকথন শুনছিল। রাঘব ধীরে ধীরে বলল, রাগিনী, তুমি কি পুরোপুরি নিশ্চিত যে ওই মহিলাই তোমার মা? এমনও তো হতে পারে আমরা অন্য কাউকে তোমার মা ভেবে বাড়িতে নিয়ে এসেছি। রাগিনী অবাক হয়ে বলল, তুমি কেমন কথা বলছো? আমি কি নিজের মাকে চিনতে পারবো না? কিছুক্ষণ থেমে সে বলল, তবুও যদি সামান্য সন্দেহ থাকে তাহলে একটা পরীক্ষা করে দেখি। রাগিনী বলল, কয়েক বছর আগে মায়ের পায়ে একটি অপারেশন হয়েছিল, সেই সময় তার পায়ে একটি রড বসানো হয়েছিল, অপারেশনের দাগটা এখনো তার পায়ে থাকার কথা। এই কথা বলে রাগিনী মায়ের কাছে গেল। পায়ের কাপড় সরিয়ে ভালো করে দেখতেই তার চোখে পড়ল সেই পুরনো অপারেশনের দাগ। দাগটা ঠিক সেখানেই ছিল। এবার রাগিনীর আর কোনো সন্দেহ রইল না, এই মহিলাই তার মা, দেবকী দেবী। কিন্তু তাহলে এতদিন ধরে ভাই তাকে ফোনে কার কণ্ঠস্বর শোনাচ্ছে? রাগিনীর মনে হলো এর পিছনে নিশ্চয়ই কোনো বড় ষড়যন্ত্র রয়েছে। কিন্তু সেই ষড়যন্ত্রের পর্দা ফাঁস করবে কিভাবে? দাদা বৌদি তো বিদেশে, আর মা তো কিছু মনেই করতে পারছেন না। রাঘব রাগিনীর দিকে তাকিয়ে বলল, রাগিনী, তুমি শান্ত হও, এখন সবচেয়ে জরুরি হলো মায়ের চিকিৎসা, আগে মাকে সুস্থ করে তুলতে হবে। রাগিনী মায়ের কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বলল, মা, তুমি আমাকে কি করে ভুলে গেলে? তোমার মেয়ে তো তোমার প্রাণ ছিল, একটু মনে করার চেষ্টা করো মা, কিছু একটা মনে করার চেষ্টা করো। কথাটা বলতে বলতে রাগিনী হাউ মাউ করে কেঁদে ফেলল। দেবকী দেবী শান্ত গলায় বললেন, আমি জানি না তুমি কে, তোমাকে কিছুতেই মনে করতে পারছি না, কিন্তু তুমি কেঁদো না, তুমি তো ঈশ্বরে বিশ্বাস করো, তুমি সবসময় অসহায় মানুষের উপকার করো,
ভগবান নিশ্চয়ই তোমার সব দুঃখ দূর করবেন, তুমি চিন্তা করো না। এই কথা বলে দেবকী দেবী নিজের হাত দিয়ে রাগিনীর চোখের জল মুছে দিলেন। তারপর মমতা ভরা হাতটা তার মাথায় রেখে আদর করলেন। মায়ের সেই স্নেহের স্পর্শে রাগিনীর বুকের ভেতরটা হঠাৎ শান্ত হয়ে গেল। পরদিন রাগিনীর স্বামী রাঘবকে সঙ্গে নিয়ে দেবকী দেবীকে ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে বললেন, এই ধরনের ক্ষেত্রে স্মৃতিশক্তি পুরোপুরি ফিরে আসা বেশ কঠিন। তবে যদি নিয়মিত ওষুধ দেওয়া হয় এবং রোগীকে বারবার তার অতীতের কথা মনে করিয়ে দেওয়া হয়, তাহলে কিছুটা উন্নতি হওয়ার সম্ভাবনা থাকে। তবে এখনই নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। ডাক্তারের কথা শুনে রাগিনীর মন কিছুটা আশাহত হলো। তারা দেবকী দেবীকে নিয়ে বাড়িতে ফিরে এলো। বাড়িতে এসে সবাইকে খাবার খাওয়ানোর পর রাগিনী মাকে ওষুধ খাইয়ে দিল। দেবকী দেবী ঘুমিয়ে পড়ার পর রাগিনী রাঘবের পাশে এসে বসল। বলল, জানো, এর আগে কোনোদিন নিজেকে এতটা অসহায় মনে হয়নি। এতদিন ধরে দাদা আমাদের মিথ্যে বলে এসেছে, আমাদের বোকা বানিয়েছে, আর আমরা এখানে বসে ভেবেছি মা বিদেশে খুব ভালো আছে। কিছুক্ষণ থেমে রাগিনী বলল, একবারও আমার মাথায় আসেনি যে আমি যখনই দাদাকে ভিডিও কলে মায়ের সঙ্গে কথা বলিয়ে দিতে বলছি, তখনই সে কোনো না কোনো অজুহাত দেখিয়ে বিষয়টা এড়িয়ে গেছে। রাঘব দৃঢ় গলায় বলল, কিন্তু রাগিনী, এখন বসে বসে চোখের জল ফেলার সময় নয় এটা। এবার আমাদের একটা কঠিন পদক্ষেপ নিতে হবে। রাগিনীর চোখে তখন আগুন জ্বলছে। সে বলল, হ্যাঁ ঠিক বলেছ, মায়ের সঙ্গে যারা অন্যায় করেছে তাদের কাউকেই আমি ছাড়ব না। কিন্তু দাদা এত সহজে নিজের মুখে সব সত্যি স্বীকার করবে না। আর যদি ওরা জানতে পারে যে মা আমাদের কাছে আছে, তাহলে হয়তো আর কখনো এখানে ফিরবেই না। রাগিনী বলল, তাই আগে ওদের এখানে আসার ব্যবস্থা করতে হবে। এমন একটা পরিকল্পনা করতে হবে যাতে দাদা নিজেই সব কিছু বলে এখানে ছুটে আসে। রাঘব কিছুক্ষণ ভেবে বলল, তোমার দাদাকে বিদেশ থেকে এখানে আসতে বাধ্য করতে পারে এমন একটা জিনিসই আছে, টাকা। রাগিনী চুপ করে রইল। রাঘব বলল, তোমার দাদার আচরণ দেখে এতটুকু পরিষ্কার যে টাকার প্রতি ওর লোভ প্রচণ্ড। তুমি দাদাকে বলবে, আজ আমাদের বাড়িতে একটা চিঠি এসেছে, সেখানে লেখা আছে মায়ের নামে করা একটি পলিসির ৮০ লক্ষ টাকা ম্যাচিওর হয়েছে। সেই টাকা পেতে হলে মায়ের এখানে উপস্থিত থাকা এবং তার সই করা জরুরি। সই করার পরেই টাকা অ্যাকাউন্টে জমা হবে। রাঘব আরও বলল, তবে খুব সাবধান, ওরা যেন কোনোভাবে সন্দেহ না করে যে মা আমাদের কাছে আছে। বরং দাদাকে বলবে একবার মায়ের সঙ্গে কথা বলে জেনে নিতে তিনি সত্যি এমন কোনো পলিসি করেছিলেন কিনা যার মাধ্যমে ৮০ লক্ষ টাকা পাওয়ার কথা এবং যেখানে আমাদের বাড়ির ঠিকানা দেওয়া হয়েছিল। রাগিনী বলল, ঠিক আছে, আমি কাল সকালেই দাদাকে ফোন করব। এই পরিকল্পনা করতে করতে রাগিনী ঘরে গিয়ে মায়ের পাশে শুয়ে পড়ল। পরদিন সব কাজ শেষ করে সে দাদাকে কল করল। ফোন ধরতেই রাগিনী বলল, দাদা, একবার মায়ের সঙ্গে কথা বলিয়ে দে তো, খুব জরুরি একটা কথা আছে। সৌরভ সঙ্গে সঙ্গে বলল, রাগিনী, তুই একটু দেরি করে ফেলছিস। মা এইমাত্র বাইরে হাঁটতে বেরিয়েছে। ডাক্তার বলেছে সকালে একটু তাজা বাতাসে হাঁটাহাঁটি করা দরকার, তাই পারুল মাকে নিয়ে পার্কে গেছে। তারপর সৌরভ জিজ্ঞাসা করলো, কিন্তু এমন কি জরুরি কথা যে মায়ের সঙ্গে এখনই বলতে হবে? আমাকে বল, মা ফিরে এলে আমি জানিয়ে দেব। রাগিনী তখন রাঘবের শেখানো কথাগুলোই দাদাকে বলল। ৮০ লক্ষ টাকার কথা শুনতেই সৌরভের চোখের সামনে যেন টাকার বান্ডিল ভেসে উঠল। সে সঙ্গে সঙ্গে বলল, রাগিনী, তুই তো জানিস মায়ের শরীরের অবস্থা। এত লম্বা পথ পাড়ি দেওয়ার জন্য ওনার জন্য ঠিক হবে না। আমি যদি নিজে আসি তাহলে কি কাজ হবে? রাগিনী বলল, কিন্তু দাদা, যখন পলিসিটা মায়ের নামে তখন তো সইও মায়েরই লাগবে। কিছুক্ষণ থেমে সে বলল, তবু আমি একবার কথা বলে দেখি, হয়তো তুই এলে কোনোভাবে কাজটা হয়ে যেতে পারে, কারণ নমিনিতে তো তোর নামই দেওয়া আছে। এই কথা বলে রাগিনী ফোন রেখে দিল। পরের দিন সে সৌরভকে ফোন করে জানালো, দাদা, তুই আসলেই নাকি কাজ হয়ে যাবে, মায়ের আসা জরুরি নয়। সৌরভ সঙ্গে সঙ্গে বলল, ঠিক আছে, আমি টিকিটের ব্যবস্থা করছি, যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছানোর চেষ্টা করব। রাগিনী তখন বলল,
কিন্তু দাদা তুই একা কেন, বৌদিকেও সঙ্গে নিয়ে আয়। সৌরভ বলল, হ্যাঁ অনেকদিন হলো তোর বৌদিরও বাপের বাড়িতে যাওয়া হয় না, এখানে এলে তো সে তার পরিবারের সঙ্গেও দেখা করে নিতে পারবে। আর তাছাড়া এখানে মায়ের দেখাশোনার জন্য ফুল টাইম একজন পরিচারিকা আছে, সে মায়ের খুব ভালোভাবে যত্ন নেয়। দাদার কথা শুনে রাগিনী মনে মনে ভাবল, একটার পর একটা মিথ্যে বলে চলেছিস দাদা, কিন্তু আমিও ঠিক করে নিয়েছি তোর প্রতিটা অন্যায়ের জবাব আমি দেব। এদিকে রাগিনী মায়ের স্মৃতি ফিরিয়ে আনার জন্য একটি পুরনো অ্যালবাম বের করলো। অ্যালবামটিতে তাদের পরিবারের বহু বছরের ছবি ছিল। সে একে একে মাকে ছবিগুলো দেখাতে লাগলো, কিন্তু দেবকী দেবী ছবিগুলোর দিকে এমনভাবে তাকাচ্ছিলেন যেন সেখানে থাকা প্রত্যেক মানুষই তার কাছে সম্পূর্ণ অপরিচিত, তিনি কাউকে চিনতে পারছিলেন না। কিন্তু হঠাৎ একটি ছবির দিকে চোখ পড়তেই তার মুখের ভাব বদলে গেল। ছবিটি ছিল তার বৌমা পারুলের। ছবিটি দেখেই দেবকী দেবী অস্বস্তিতে পড়ে গেলেন। তিনি ভয় আর রাগ মেশানো গলায় বললেন, এটা এটা আমার কাছ থেকে দূরে সরিয়ে নাও। এই কথা বলে তিনি হঠাৎ অ্যালবামটি তুলে মাটিতে ছুঁড়ে ফেলে দিলেন। রাগিনী হতবাক হয়ে গেল। সে কিছুতেই বুঝতে পারছিল না তার মা কেন বৌমার ছবি দেখে এমন আচরণ করলেন। প্রতিদিন সন্ধ্যায় রাগিনী মাকে বাড়ির কাছের একটি পার্কে নিয়ে যেত। সেখানে একটি বেঞ্চে বসে সে মাকে পুরনো দিনের কথা মনে করিয়ে দেওয়ার চেষ্টা করত, কিন্তু তাতেও দেবকী দেবীর স্মৃতির কোনো পরিবর্তন দেখা যাচ্ছিল না। একদিন রাগিনী সিদ্ধান্ত নিল মাকে তার পুরনো বাড়িতে নিয়ে যাবে। হয়তো সেই বাড়ির পরিবেশ, পরিচিত জায়গার পুরনো স্মৃতিগুলো তার মনে কিছুটা হলেও ফিরে আসতে পারবে। রাগিনী মাকে নিয়ে সেই বাড়িতে পৌঁছালো, কিন্তু মেইন গেট খুলতে গিয়ে সে অবাক হয়ে গেল, গেটটি ভেতর থেকে তালা বন্ধ। ঠিক তখনই পাশের বাড়ি থেকে এক বৃদ্ধা মহিলা এগিয়ে এলেন। তিনি দেবকী দেবীকে দেখে বললেন, আরে দেবকী, কেমন আছো? কতদিন পর তোমার সঙ্গে দেখা হলো। সে বলল, নমস্কার আন্টি, কেমন আছেন? বৃদ্ধা বললেন, আমি ভালো আছি মা, তুমি কেমন আছো? আর এতদিন পর এখানে এলে কিভাবে? রাগিনী বলল, আসলে আন্টি, কিছুদিন আগে আমার স্বামীর এই শহরে ট্রান্সফার হয়েছে, তাই আমরাও এখানে চলে এসেছি। এরপর বৃদ্ধা দেবকী দেবীর দিকে তাকিয়ে বললেন, কিন্তু মা, তোমার মাকে তো দেখে একদম ভালো লাগছে না, কি হয়েছে ওনার? রাগিনী দীর্ঘশ্বাস ফেলে বলল, কি বলবো আন্টি, বাবা আমাদের ছেড়ে চলে যাওয়ার পর থেকেই মায়ের এই অবস্থা। দাদাও মায়ের অনেক চিকিৎসা করিয়েছিল, কিন্তু তাতেও মায়ের অবস্থার কোনো উন্নতি হয়নি। রাগিনীর কথা শুনে বৃদ্ধা যেন অবাক হয়ে গেলেন। তিনি বললেন, তুমি চিকিৎসার কথা বলছো মা? তোমার দাদা আর বৌদি তো তোমার বাবা মায়ের সঙ্গে কোনোদিন ঠিকমতো কথাই বলতো না। রাগিনী স্তব্ধ হয়ে গেল। বৃদ্ধা বলতে থাকলেন, তোমার মা প্রায়ই আমার কাছে এসে নিজের দুঃখের কথা বলতো। আমি অনেকবার ওকে বলেছিলাম একবার অন্তত তোমাকে সবকিছু জানাতে, কিন্তু তোমার মা তোমাকে কোনো ঝামেলায় ফেলতে চাইতো না। তারপর তিনি বললেন, তোমার বাবা যখন বেঁচে ছিলেন তখন এই বাড়ি থেকে প্রায়ই ঝগড়া বিবাদের আওয়াজ শোনা যেত। যেদিন তোমার বাবা মারা গেলেন সেদিনই এই বাড়িতে ভীষণ ঝগড়া হয়েছিল। রাগিনীর বুক কেঁপে উঠল। বৃদ্ধা আবার বললেন, আর তোমার বাবা মারা যাওয়ার পর যখন দেবকীর এই অবস্থা হলো, তখন তোমার দাদা আর বৌদি ওকে একা একা বাড়িতে রেখে 4 দিনের জন্য কোথাও যেন ঘুরতে চলে গিয়েছিল। যাওয়ার সময় বাড়িতে তালা লাগিয়ে চাবিটা আমার কাছে রেখে গিয়েছিল। তিনি কষ্টের গলায় বললেন, ওরা কি একবারও ভেবেছিল এই অসুস্থ মহিলা 4 দিন না খেয়ে কিভাবে থাকবে? চাবি আমার কাছে থাকতো বলেই আমি প্রতিদিন বাড়িতে গিয়ে ওকে খাবার দিয়ে আসতাম। তারপর তিনি রাগিনীর চোখের দিকে তাকিয়ে বললেন, তুমি কি সত্যিই ভাবো তোমার দাদা বৌদি তোমার মায়ের চিকিৎসা করিয়েছে? কথাগুলো বলতে বলতে বৃদ্ধা প্রতিবেশীর গলা ভারী হয়ে এলো। এতক্ষণ ধরে সে যা শুনছিল তাতে রাগিনীর দুঃখের আর কোনো সীমা রইল না। সে আর নিজেকে সামলাতে পারল না, হাউ হাউ করে কাঁদতে লাগলো। প্রতিবেশী রাধা দেবী তার চোখের জল মুছিয়ে দিয়ে বললেন, চলো মা, আগে আমার বাড়িতে এসে একটু বসো। রাগিনী নিজেকে সামলে নিয়ে বলল, না আন্টি, আমি মাকে তার নিজের বাড়িতে নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম হয়তো পুরনো বাড়িটা দেখলে তার কিছু স্মৃতি ফিরে আসবে। কিন্তু প্রতিবেশী রাধা দেবী গভীর দীর্ঘশ্বাস ফেলে বললেন, মা, এখন এই বাড়িটা তোমার মায়ের নিজের বাড়ি কোথায়?
রাধা দেবী বললেন, এই বাড়িটা তো তোমার দাদা আর বৌদি বিদেশে যাওয়ার আগেই বিক্রি করে দিয়েছিলেন। কথাটা শুনে রাগিনী হতবাক হয়ে বলল, কি বলছো আন্টি? দাদা এই বাড়িটা বিক্রি করে দিয়েছে, অথচ আমাকে পর্যন্ত জানায়নি। কিন্তু বাবা মারা যাওয়ার পর তো মাই এই বাড়ির মালিক, তাহলে দাদা কিভাবে এই বাড়ি বিক্রি করতে পারে? রাধা দেবী দীর্ঘশ্বাস ফেলে বললেন, আরে মা, তোর মায়ের অবস্থা তখন যা ছিল, কিভাবে বা প্রতিবাদ করতো? কিন্তু একটা কথা বলতো, তোর ভাই বৌমা তো দেবকীকেই সঙ্গে করে বিদেশে নিয়ে গিয়েছিল, তাই না? তাহলে ও এখানে কিভাবে এলো? রাগিনী কাঁদতে কাঁদতে রাধা দেবীকে পুরো ঘটনা খুলে বলল। সৌরভের সমস্ত কীর্তি শুনে রাধা দেবী অবাক হয়ে গেলেন। রাগিনী চোখে মুছে দৃঢ় গলায় বলল, আমার মা বাবার প্রতিটি চোখের জলের হিসাব আমি নেব। যারা তাদের সঙ্গে অন্যায় করেছে তাদের কাউকেই আমি ছাড়ব না। রাধা দেবী রাগিনীর মাথায় হাত রেখে বললেন, মা, কোনো কাজে যদি কখনো আমার সাহায্যের প্রয়োজন হয়, একটুও দ্বিধা করিস না, আমাকে বলবি। আমার বান্ধবী দেবকী একসময় কত প্রাণবন্ত ছিল, কে জানে ওর জীবনে এমন কি ঘটেছিল যে আজ আর ওই অবস্থা। ভারাক্রান্ত মন নিয়ে রাগিনী মাকে সঙ্গে করে নিয়ে বাড়ি ফিরে এলো। কয়েকদিন পর রাগিনীর দাদা সৌরভ ও তার স্ত্রী পারুলকে নিয়ে ভারতে এসে পৌঁছালো। সৌরভের বাড়িতে পৌঁছানোর আগে রাগিনী তার মাকে একটি ঘরে লুকিয়ে রাখলো। ভাই আর বৌদি বাড়িতে আসার পর রাগিনী আর রাঘব এমনভাবে আচরণ করতে লাগলো যেন তারা কিছুই জানে না। বাড়িতে আসার 5 মিনিটও কাটেনি, সৌরভ অধৈর্য হয়ে বলল, রাগিনী, পেপারগুলোতে সই করতে হবে তো। রাগিনী স্বাভাবিকভাবেই বলল, আরে দাদা, এইমাত্র তো এলি, সব কাজে তো হবে, এত তাড়াহুড়ো কিসের? আগে একটু বস, চাটা খা। সৌরভ বলল, না না, মা ওখানে একা আছে, মাকে নিয়ে আমার খুব চিন্তা হচ্ছে। আমরা নিজেদের জন্য তাড়াহুড়ো করছি না, শুধু মায়ের জন্যই যত তাড়াতাড়ি সম্ভব ফিরে যেতে চাই। পারুলও সঙ্গে সঙ্গে বলল, হ্যাঁ রাগিনী, তোমার দাদা মাকে নিয়ে যা চিন্তা, দেশে আসার আগেই কাল সকালেই ফ্লাইটে টিকিট কেটে রেখেছে। রাগিনী মুচকি হেসে বলল, হ্যাঁ, দাদার মায়ের জন্য চিন্তা হওয়াটাই স্বাভাবিক। একটা কাজ করো, মাকে ফোন করো, না হয় ভিডিও কল করো, কথা বললে মায়ের শরীর কেমন আছে সেটাও জানতে পারবে। সৌরভ একটু অস্বস্তিতে পড়ে বলল, না না, এখন আবার ফোন করে কি হবে? এমনিতেই তো মায়ের শরীরটা ভালো থাকে না, এই সময় নিশ্চয়ই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ছে। একটু আগেই তো পরিচারিকার সাথে কথা হয়েছে, সে বলল মা এখন ঘুমোচ্ছেন। অযথা ওনাকে বিরক্ত করে কি লাভ, পরে কথা বলিয়ে দিব। রাগিনী এবার ব্যঙ্গের সুরে বলল, সত্যিই তো, মায়ের জন্য তোর কত চিন্তা। তাহলে চল, তোর এই চিন্তাটা আজ আমি দূর করে দিই। তোরা তো মায়ের সঙ্গে আর কথা বলিয়ে দিতে পারলি না, কিন্তু আমি তোদের মায়ের সঙ্গে দেখা করিয়ে দিতে পারি। এই কথা শুনেই সৌরভ আর পারুল একে অপরের মুখের দিকে তাকালো। তাদের চোখে স্পষ্ট আতঙ্ক ফুটে উঠল। ঠিক তখনই রাঘব ঘর থেকে দেবকী দেবীকে নিয়ে বাইরে এলো। মাকে সামনে আসতে দেখেই সৌরভ ও পারুলের চোখ কপালে উঠে গেল। তাদের মুখ ফ্যাকাশে হয়ে উঠল, কপালে বেয়ে ঘাম ঝরতে শুরু করলো। রাগিনী ঠান্ডা গলায় বলল, কি হলো দাদা, তোরা এত অবাক হয়ে গেলি কেন? কি ভেবেছিলি এত বড় অপরাধ করার পর তোরা এভাবেই সব কিছুর থেকে বেঁচে যাবি? সৌরভ কোনো কথা বলতে পারল না। রাগিনী বলল, আর একটা কথা শুনে রাখ, মায়ের নামে কোনো 80 লক্ষ টাকার পলিসি ছিল না, ওটা ছিল তোদেরকে এখানে ডেকে আনার জন্য আমার একটা চাল। আর দেখ, টাকার লোভে তোরা বিদেশ থেকে কিরকম ছুটে চলে এলি। তারপর রাগিনী কাঁপা গলায় বলল, টাকার লোভে তো তোরা আমার মা বাবার জীবন দুর্বিষহ করে তুলেছিলি। বিদেশ থেকে এখানে টাকার লোভে চলে আসা তোদের কাছে এমন কি কঠিন ব্যাপার? সে আরও বলল, আর একটা কথা, তোরা আর বিদেশে ফিরে যেতে পারবি না, এবার তোদের গন্তব্য হবে জেলে। সৌরভ কাঁপতে কাঁপতে বলল, কি 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 বলছিস তুই? মা কি তোকে আমাদের সব সত্যি বলে দিয়েছে? কিন্তু মা তো। সে দেবকী দেবীর দিকে তাকিয়ে বলল, মা, তোমার কি সব কিছু মনে পড়ে গেছে? রাগিনী সঙ্গে সঙ্গে বলল, বাহ, তার মানে তুই স্বীকার করছিস যে এই মহিলাই আমাদের মা। তাহলে বল, নিজের মাকে এমন অবস্থায় ফেলে রেখে কেন চলে গিয়েছিলি? তোর কি একটুও মায়া হয়নি? সৌরভ মাথা নিচু করে ফেলল। রাগিনী আবার বলল, দাদা, সত্যি করে বল,
এতদিন ধরে ফোনে তুই আমার সঙ্গে যার কথা বলিয়ে দিতি সে কে ছিল, যার কণ্ঠস্বর হুবহু মায়ের মতো ছিল? রাগিনী দৃঢ় গলায় বলল, আমার কাছে তোদের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ আছে, চাইলে তোদের জেলে পাঠাতে পারি। বিদেশে যাওয়া তো দূরের কথা, তোরা বিমানবন্দর পর্যন্ত পৌঁছাতে পারবি না। তবে যদি সব সত্যি স্বীকার করিস তাহলে হয়তো তোদের ক্ষমা করার কথা ভাবতে পারি। সৌরভ কিছুক্ষণ চুপ করে থাকার পর অবশেষে বলল, আমি সবসময় বিদেশে গিয়ে সেখানেই স্থায়ী হতে চেয়েছিলাম। একদিন এই কথা বাবাকে বলেছিলাম। বিদেশে যাওয়ার জন্য টাকা দরকার ছিল, তাই বাবাকে বাড়িটা বিক্রি করতে বলেছিলাম। সে মাথা নিচু করে বলল, কিন্তু বাবা স্পষ্টভাবে আমাকে বাড়ি বিক্রি করতে দিতে চাননি। তারপর বাবা মারা গেলেন। বাবার মৃত্যুর পর মায়ের স্মৃতিশক্তিও চলে গেল। আমরা সেই সুযোগটাই কাজে লাগালাম। সৌরভের গলায় তখন কোনো অনুশোচনা ছিল না। সে বলল, বিদেশে যাওয়ার জন্য আমি বাড়িটা বিক্রি করার সিদ্ধান্ত নিলাম। মায়ের বয়স বাড়ছিল, তার উপর অসুস্থতাও বাড়ছিল। ওনার দায়িত্ব নেওয়া আমাদের পক্ষে আর সম্ভব ছিল না। তাই বাড়ির কাগজে মায়ের সই করিয়ে বাড়িটা বিক্রি করে দিলাম। কিছুক্ষণ থেমে সে বলল, আর বিদেশে যাওয়ার আগে মাকে একটা মন্দিরের বাইরে রেখে চলে গেলাম। রাগিনীর চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। সে চিৎকার করে বলল, এত কিছু করতে তোদের লজ্জা করেনি? উনি তো আমাদের মা। তোরা তাকে একজন অসহায় পরিত্যক্ত মানুষের মতো রাস্তায় ফেলে রেখে চলে গিয়েছিলি। রাগিনী কাঁদতে কাঁদতে আবার বলল, আর যদি সময় মতো মাকে কেউ খুঁজে না পেত তাহলে একদিন হয়তো সেখানেই মারা যেত মা। আর তুই আমাদের এসে বলতি মা মারা গেছে, আমি তার শেষকৃত্য করে দিয়েছি। তারপর রাগিনী প্রশ্ন করল, এবার বল, এতদিন ধরে মায়ের কণ্ঠস্বরের আড়ালে আমাদের সঙ্গে কে কথা বলতো? সৌরভ মাথা নিচু করে বলল, আসলে মা একবার একটা গান গেয়েছিলেন। সেই গানটা আমি মোবাইলে রেকর্ড করে রেখেছিলাম। সেই রেকর্ড করা কণ্ঠস্বরের নমুনা ব্যবহার করে একটা অ্যাপের সাহায্যে মায়ের মতো কণ্ঠস্বর তৈরি করেছিলাম, যাতে তোর কোনো সন্দেহ না হয়। রাগিনীর চোখে তখন তীব্র ঘৃণা আর ক্ষোভ। সে বলল, আমাকে ক্ষমা করে দিস দাদা। এসব শোনার পর আর তোদের কাউকেই আমি ফিরে যেতে দেব না, কারণ পুলিশ এসে গেছে। এবার তোরা তোদের আসল জায়গায় যাবি, জেলে। এই কথা শুনেই সৌরভ আর পারুল একে অপরের দিকে তাকিয়ে পালানোর ইশারা করলো। তারা দৌড়ে সিঁড়ির দিকে এগিয়ে গেল, কিন্তু সিঁড়ি দিয়ে নামার সময় আচমকাই পারুলের পা পিছলে গেল। সে সিঁড়ি দিয়ে গড়িয়ে নিচে পড়ে গেল। গুরুতর আঘাত পাওয়ায় সে আর উঠে দাঁড়াতেই পারছিল না। ঠিক তখনই তার সামনে তাকিয়ে তারা দেখল পুলিশ দাঁড়িয়ে আছে। রাগিনী এতক্ষণ সৌরভের সঙ্গে যে কথাবার্তা বলছিল তার পুরোটা মোবাইলে রেকর্ড করে রেখেছিল। সে সেই রেকর্ড সহ সমস্ত প্রমাণ পুলিশের হাতে তুলে দিল। ঠিক তখনই দেবকী দেবী পারুলের দিকে আঙ্গুল তুলে হঠাৎ জোরে চিৎকার করে উঠলেন, এই মহিলা, হ্যাঁ, এই মহিলাই আমার স্বামীর খুনি। রাগিনী স্তব্ধ হয়ে গেল। দেবকী দেবী কাঁদতে কাঁদতে বললেন, রাগিনী, এই মহিলা তোর বাবাকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়েছিল, সেই কারণেই তোর বাবার মৃত্যু হয়েছিল। রাগিনী অবিশ্বাসের চোখে মায়ের দিকে তাকিয়ে বলল, মা, তুমি কি বলছো? বাবাকে বাবাকে কি বৌদি মেরেছিল? দেবকী দেবী কাঁদতে কাঁদতে বললেন, হ্যাঁ মা, তুই কিছুই জানিস না। তোর দাদা আর বৌদি আমাদের জীবন দুর্বিষহ করে তুলেছিল। ওরা আমাদের সমস্ত সম্পত্তি দখল করে বিদেশে চলে যেতে চেয়েছিল। তিনি বললেন, ওরা জানতো সব সম্পত্তি একবার নিজেদের নামে করে নিতে পারলে আমাদের রাস্তায় এনে দাঁড় করাবে। তোর বাবাকে নিজেদের পথ থেকে সরিয়ে দেওয়ার জন্যই তোর বৌদি তাকে সিঁড়ি দিয়ে ধাক্কা দিয়ে মেরে ফেলেছিল। এই কথা শুনে রাগিনী আর রাঘবের চোখ বিস্ফারিত হয়ে গেল। দেবকী দেবী কাঁদতে কাঁদতে বললেন, কিন্তু ভগবানের বিচার থেকে কেউ পালাতে পারে না। অন্যায়ের ফল এক না একদিন পেতেই হয়। যেই মহিলা আমার স্বামীকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়েছিল, আজ দেখ সেই মহিলাই নিজেই সিঁড়ি থেকে পড়ে গিয়ে আহত হয়েছে। তারপর তিনি পুলিশের দিকে তাকিয়ে বললেন, ইন্সপেক্টর সাহেব, এদের কঠোরতম শাস্তি দেবেন। আমার ছেলেকে আর এই মহিলাকে কোনোভাবেই ছেড়ে দেবেন না। সৌরভ তখন মায়ের পায়ে পড়ে কাঁদতে কাঁদতে বলল, মা, আমাদের ক্ষমা করে দাও। অনেক কষ্ট করে বিদেশে গিয়ে নিজের জীবনটা গুছিয়েছি, এখন এসব হলে সব কিছু শেষ হয়ে যাবে। দেবকী দেবী ছেলের মুখে সজোরে একটি চড় মেরে বললেন, তোর কোনো অপরাধী ক্ষমা নেই। তুই যা করেছিস তার শাস্তি তোকে পেতেই হবে। পুলিশ সৌরভকে গ্রেপ্তার করলো। আর পারুলের গুরুতর আঘাতের কারণে তাকে গ্রেফতার করার আগে
পুলিশি পাহারায় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলো। সব কিছু শেষ হওয়ার পর রাগিনী মাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, মা, তোমার কি সব কিছু মনে পড়ে গেছে? দেবকী দেবী মৃদু হেসে বললেন, হ্যাঁ মা, পারুলকে সিঁড়ি থেকে পড়তে দেখে আমার হঠাৎ সেই দিনের কথা মনে পড়ে গেল, যেদিন সে তোর বাবাকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়েছিল। তারপর ধীরে ধীরে আমার আগের সব কথাও মনে পড়ে গেল। রাগিনী মায়ের হাত ধরে বলল, কিন্তু মা, এখন তো আনন্দ করার দিন এসেছে, পুরনো কথাগুলো সব ভুলে যাও। ঠিক তখনই তাদের দুই সন্তান বলে উঠল, এই তো একটু আগেই দিদা সব কিছু মনে পড়েছে, আর মা বলছে সব ভুলে যেতে। বাচ্চাদের কথা শুনে রাগিনী নিজের কপালে হাত দিয়ে হেসে বলল, আরে বাবা, আমি বলতে চেয়েছি পুরনো কষ্টের আর তিক্ত স্মৃতিগুলো ভুলে যেতে। এই কথা শুনে রাগিনী, রাঘব, দেবকী দেবী এবং বাচ্চারা সবাই হেসে উঠল। তাহলে বন্ধুরা, আপনাদের কাছে গল্পটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আবারও দেখা হবে নতুন একটি আকর্ষণীয় গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।